বাস স্ট্যান্ডের একদম পাশেই আমাদের হোটেল। পর্দা সরালেই এরকম সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখতে পাবেন। জাকু টেম্পল ছাড়াও এখানে রয়েছে তিবেত মার্কেট, তার সাথে রয়েছে ম্যাল রোড, তার সাথে রয়েছে এখানে একটা চার্চ এবং কালীবাড়ি মন্দির। এই যে দেখছেন লাইন ধরে সব দোকান, কত ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এখানে। এরকম লাফিং বুদ্ধা আছে, গণেশজির মূর্তি আছে, খুবই হচ্ছে কস্টলি। প্যাকেজের মধ্যে ভাত অপশন থাকে এবং হচ্ছে রুটি অপশন থাকে। আর আমাদের হোটেল থেকে কুফরির ডিস্টেন্স 17 কিলোমিটারের আশেপাশে। এই রাস্তায় যাওয়াকালীন যে দৃশ্যগুলো পড়বে না, ভীষণ মনোমুগ্ধকর। চলুন কত করে নিচ্ছে, কোন প্যাকেজে, সব কিছু দেখাই আপনাদের। কোন সা বিস্কিট করেলা। এখানে বাঙালি খাবার দাবার সেরকমভাবে কিন্তু পাওয়া যায় না। চিকেনটা দেওয়া আছে না, বয়েল চিকেন, আর যেটা আমরা বাঙালিরা খেয়ে অভ্যস্ত নয়। সবার প্রিয় হিমাচল, যেখানে পাহাড় শুধু দৃশ্য নয়, একটা নতুন গল্প। যেখানে রাতের আলোয় মোড়া সিমলা মল, পাহাড়ি ঠান্ডা হাওয়া আর ইতিহাস মাখা পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে হিমাচলকে অনুভব করা যায়। সকালে কুফরির উদ্দেশ্যে রওনা, মেঘছোয়া রাস্তা আর দেবদারু ফরেস্টের ফাঁকে বরফে ঢাকা পাহাড় চূড়া। মাঝের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে এমন কিছু ভ্যালি যেগুলো এক মুহূর্তের জন্য লাদাখের কথা মনে করায়। এবং দিনের শেষে মানালির পথে কাশলের পার্বতী নদীর তীরে সেই বাসস্থান, যেখানে নদীর খরস্রোতের গর্জনের সাথে জানালার সামনে হাতছানি দেয় তুষারপাত ঢাকা পাহাড়। এই হলো কলকাতা থেকে মানালির দ্বিতীয় অধ্যায়। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম সিমলা। কিন্তু সিমলা ভ্রমণ শুরু করার আগে আমি কিভাবে সিমলাতে এসে পৌঁছেছি সেটা আপনাদের বলি আগে। কলকাতা থেকে আমার মানালির ভ্রমণ শুরু হয়েছিল হাওড়া জংশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যে 7:15 আপনারা সবাই জানেন, সিমলা মানালি ভ্রমণের জন্য হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরে পৌঁছতে হয় কালকা রেলওয়ে স্টেশনে। টিকিট না পাওয়ায় দ্বিতীয় অপশন অমৃতসর মেলে করে প্রায় 32 ঘন্টা জার্নি করে প্রথমে পৌঁছেছিলাম আম্বালা ক্যান্টনমেন্টে প্রায় রাত 3:30 নাগাদ। তারপর ওখান থেকে কালকা স্টেশন হয়ে সকাল 6:20 কালকা সিমলা টয় ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম 11:30 আশপাশ সিমলা রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে শুরু হচ্ছে আজকের সিমলার নতুন এক পর্ব। আমার কাছে জায়গাটা নতুন, তার সাথে আমার চ্যানেলের জন্য নতুন। তো যারা আমার আগের পর্ব দেখেননি তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন নিচের ডেসক্রিপশানে এবং ওপরে আই বটনে কিন্তু অবশ্যই কিন্তু দেওয়া আছে লিঙ্কটা। এইবারে চলুন স্টেশন থেকে বাইরে বেরোনো যাক। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। বাইরে বেরোতে হলে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এরকম দেখবেন ছোট্ট একটা রাস্তা আছে, যে রাস্তা চলে যাচ্ছে একদম ওপরের দিকে। এটাই এক্সিট, এটাই হচ্ছে এন্ট্রি। এটাই হচ্ছে সিমলা স্টেশন। আশেপাশের পাহাড়ের ভিউটা দেখুন এখানে কত সুন্দর। সিমলা স্টেশনের বাইরে রয়েছে সুন্দর একটা ছোট্টখাট্ট 4 হুইলার স্ট্যান্ড। এখান থেকে শুরু হলো সিমলা মানালি ভ্রমণের 5 রাত্রি 6 দিনের ট্যুর। এই ট্যুর আপনারা দুইভাবে করতে পারবেন। প্রথমত নিজেরা হোটেল পছন্দ করে এবং শেয়ারিং গাড়িতে করে, দ্বিতীয়ত ট্যুর প্যাকেজের মাধ্যমে। প্রথম অপশানটা খুবই ক্রিটিক্যাল বছরের এই সিজনগুলোতে। সবথেকে বড় সমস্যা একটা ভালো বাজেটের মধ্যে একটা ভালো হোটেল খুঁজে পাওয়া এবং সাইট সিনের জন্য কিংবা সিমলা থেকে কাশল কুল্লু মানালি ভ্রমণের জন্য একটা শেয়ারিংয়ের মাধ্যম খুঁজে পাওয়া। যদি পাওয়াও যায় তাহলে হোটেলের খরচ, এখান থেকে গাড়ি রিজার্ভের খরচ সব মিলিয়ে বেশ ভালো পরিমাণে টাকা পকেট থেকে বের হয়ে যায়। কিন্তু যদি কম খরচে ট্যুর করতে চান এবং হোটেল খোঁজার ঝামেলা, খাওয়া দাওয়া, গাড়ি সাইট সিনের ঝামেলা থেকে ফ্রি হয়ে ঘুরতে চান, তবে একটাই সলিউশন, সেটা হলো ট্যুর প্যাকেজ বুক করা। আজকে আমি যে প্যাকেজের মাধ্যমে ঘুরছি তার ডিটেলস এবং নাম্বার ডেসক্রিপশন এবং ডিসপ্লেতে দিয়ে দিলাম। যেহেতু আজকে লং জার্নি করে আসছি ট্রেনে করে, বুঝতেই পারছেন, একটা ট্রেন জার্নি আবার এরকম টয় ট্রেন জার্নি, তো শরীর প্রচণ্ড ক্লান্ত। তো আজকে আমরা হোটেলে গিয়ে আজকে আমরা রেস্ট করব। তার সাথে এখানে যে আশেপাশে যে লোকাল যে মার্কেটগুলো আছে না, মানে লোকাল সাইট সিন যেগুলো, সেই লোকাল সাইট সিনটা আজকে আমরা করে নেব। আমরা এই জায়গাটা নামলাম, সামনে রয়েছে এখানে বাস স্ট্যান্ড। এই জায়গা থেকে কন্টিনিউ সব দেখবেন গাড়িগুলো সব ছেড়ে যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু খুবই একটা পপুলার জায়গা সিমলার মধ্যে। রাস্তাটা ক্রস করে এইদিকে দিকে চলে যাচ্ছি। ঠিক এই জায়গাতে আসার পরে দেখবেন ছোট্ট একটা সিঁড়ি না নিচের দিকে নেমে গেছে। বাস স্ট্যান্ডের একদম পাশেই আমাদের হোটেল, বেশি দূরে কোথাও যেতে হচ্ছে না। এটা হচ্ছে খুব একটা ভালো অপশান। ছোট্ট একটা এরকম টানেলের মতো আছে। সামনের ভিউটা দেখুন কত সুন্দর, জাস্ট পুরো একদম দারুণ দারুণ দারুণ। একদম পুরো পাহাড়ের কোলে, মানে বাস স্ট্যান্ডের একদম পাশেই রয়েছে রাজদূত হোটেল। সুন্দর করে নামটা লেখাও রয়েছে। এই দেখুন বাইরে থেকে হোটেলের লুকটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে এন্ট্রেন্স, ভেতরে ঢুকেই রয়েছে খুবই সুন্দর একটা রিসেপশন। হোটেলের ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো চলুন আমরা হচ্ছে রুমের দিকে যাই, কোন রুমটা দেওয়া হচ্ছে আমাদের সেটা দেখি। লিফটের ব্যবস্থা রয়েছে এখানে। ছোট্ট একটা সুন্দর গলি আছে, তারই পাশে এটা হচ্ছে 407 নাম্বার রুমটা আমাদের দিয়েছে। রুমের বেডটা সবার আগে আপনাদেরকে দেখাই। এটা এক ধরনের একটা
হানিমুন বেড, মানে যারা কাপল যারা নতুন বিয়ে করে আসছেন তো তাদের জন্য। আমরা কিন্তু হানিমুন করতে আসছি না। এখানে পাশে রয়েছে সুন্দর এরকম সোফার মতো চেয়ার, দুদিকে দুটো রয়েছে। আর তার সাথে সব থেকে বেশি এর আকর্ষণীয় জিনিস না, সেটা পর্দা সরালেই এরকম সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখতে পাবেন, যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। জোর করে 2 মিনিট পায়ে হেঁটে আসলাম, এইরকম সুন্দর লোকেশনে একটা রুম পেয়ে গেছি। আর এখানে দেখছেন একটা বড় সাইজের একটা মিরর, যেখানে মানে পুরো আমি নিজে পুরো কাভার হয়ে গেছি। আর এখানে দুটো কাঁচের গ্লাস দেওয়া আছে, একটা জগ দেওয়া আছে, এখানে একটা টেবিল, নিচে এখানে ড্রয়ার সিস্টেম করা আছে, এখানে বড় সাইজের একটা এলইডি টিভি আছে, এখানে একটা ওয়াল ফ্যান দেওয়া রয়েছে, এখানে মাথার সামনে টেলিফোনের ব্যবস্থাও রয়েছে। এখানে চারিদিকে দেওয়ালগুলো দেখছেন তো, একদম ফুল ডেকোরেটেড যাকে বলে। বেডের দু সাইডে দুটো লাইট পেয়ে যাচ্ছেন। আর ইলেকট্রিক ডিভাইস চার্জ করার জন্য দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা আছে এখানে, একটা আছে মিররের একদম সামনে। আর এই হোটেলের ওপরেই রয়েছে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা এখানেই হয়ে যায়। একটা বড় সাইজের ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন, মানে এত জিনিসপত্র এখানে রাখা যাবে না। আর ডান দিকে রয়েছে অ্যাটাচ বাথরুম, সুন্দর একটা গিজার দেওয়া আছে, তার সাথে এখানে কোমোড রয়েছে, পুরোপুরি টাইল দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে এখানে আছে মিরর, তার সাথে এরকম বেসিন দেওয়া আছে, পাশে এখানে হ্যান্ড ওয়াশ। স্নান করার জায়গাটা দেখুন কত সুন্দর, কাঁচ দিয়ে জাস্ট মানে পার্টিশন করে দিয়েছে। যারা কাপল যারা আসছেন তাদের জন্য বলবো এই রুমটা একদম পুরো পারফেক্ট। এখন চলুন স্নান টান করে মোটামুটি খাওয়া দাওয়া করতে হবে। পেটের মধ্যে এখন ছুঁচো দৌড়চ্ছে। এই হোটেলেরই ওপরে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ার জন্য চলে আসলাম। আমরা খাবারে এখানে নিচ্ছি প্লেন রাইস, তার সাথে চিকেন কারি। এখানে যে রাইসটা আছে না, সেটা এরকম প্লেটে করে দেওয়া হয়, নিজেদের নিয়ে নিয়ে খেতে হয়। ডালটা এরকম একটা ছোট্ট একটা বালতিতে করে প্রোভাইড করা হয়েছে, মানে এই যে চামচটা দেওয়া আছে, এই চামচে করে নিয়ে নিয়ে খেতে হয় আর কি। চিকেন কারি পুরো এক প্লেটে এরকম না, পুরো একটা ছোট্ট একটা হাঁড়ি ধরিয়ে দিয়েছে। আর তার সাথে রয়েছে 1 প্লেট গ্রিন স্যালাড। চিকেন কারি এখানে 600 টাকা করে প্লেট নেয়, ফুল প্লেট। 1 প্লেট চিকেন কারি নিলে 4 জনের আরামে হয়ে যায়। প্লেন রাইস নিচ্ছে এখানে 130 টাকা করে, পুরো ফুল প্লেট। 1 প্লেট প্লেন রাইস 2 জনের হয়ে যায়, এইটা হচ্ছে হাফ, আমার জন্য এনাফ। তো এই খাওয়া দাওয়ার প্রাইস আপনাদেরকে বলছি, তার একটা কারণ আছে। এইগুলো হচ্ছে কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড না, দুপুরের খাওয়াটা খালি। বাদবাকি রাতের যে ডিনার এবং সকালে যে ব্রেকফাস্ট আছে না, সেটা এই যে আমরা ট্যুর প্যাকেজে ঘুরছি, সেই ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। চিকেনটা বেশ ভালো কিন্তু সফট আছে, তার সাথে খেতেও বেশ জমজমাটি। এটা খুব সম্ভব হচ্ছে ডাল ফ্রাই। এইবারে চলুন এখানে আশেপাশের কী কী সাইট সিন আছে, এখানে লোকাল যে দর্শনীয় স্থান যেগুলো, সেইগুলো ঘুরবো, তার সাথে আপনাদেরকেও দেখাবো। তবে আজকের এই যে ট্রিপটা আমরা করছি না, আপনারা যদি চান এই ট্রিপটা কিন্তু পরের দিনও করতে পারেন, কারণ এখানে যে প্যাকেজটা সেই হিসাবে তৈরি করা হয় 5 রাত 6 দিনের জন্য। তো আমাদের হাতে সময়টা যেহেতু কম রয়েছে, তো আমরা চাইছি যে সিমলাটা আজকের দিনটা যদি কভার করতে পারি, মানে যতটা সম্ভব, তাহলে কালকের দিন আমরা এখান থেকে কাশল বেরিয়ে চলে যেতে পারবো। চলুন এখন বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক, ওখানে আমাদের গাড়ি আমাদের জন্য প্রতীক্ষা করছে। আর কিছুক্ষণ পর সূর্য হচ্ছে অস্ত যাবে, আর তার আগে প্রত্যেকটা পাহাড়ের চূড়া এক এক রকম গল্প বলছে। আমাদের যেখানে হোটেল আছে না, সেখানে পাশের বাস স্ট্যান্ড থেকে আমরা অল্প একটু চলে আসলাম, আসার পর এই জায়গায় নামলাম। এখানে দেখুন পাশেই লেখা রয়েছে হিমাচল ট্যুরিজমের লিফট। এখান থেকে লিফটে করে আমাদেরকে যেতে হবে ওপরে, তারপর ওপরে রয়েছে জাকু টেম্পল। জাকু টেম্পল ছাড়াও এখানে রয়েছে তিবেত মার্কেট, তার সাথে রয়েছে ম্যাল রোড, তার সাথে রয়েছে এখানে একটা চার্চ এবং কালীবাড়ি মন্দির। সামনে এখানে রয়েছে টিকিটের কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। এক একজনের টিকিটের মূল্য এখানে 20 টাকা করে নেওয়া হচ্ছে লিফটে যাওয়ার জন্য। আর লিফটে যেতে হলে এরকম কিন্তু লম্বা একটা লাইন লাগে, লাইন দিয়ে লিফটে উঠতে হয়। আর এখানে লিফটের কিন্তু একটা টাইমিং রয়েছে, সেটা হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। 25 জন থেকে 30 জন একসাথে লিফটের মধ্যে করে তুলছে, মানে বুঝতে পারছেন, মানে যেন একটা গরু গাধার পাল একসঙ্গে মানে যাচ্ছে আর কি। মানে ওজন হিসাবে যতজন মানে পারছে ভেতরে আমরা ঢুকিয়ে নিচ্ছে। এখানে দেখুন আবার লাইন লেগেছে, মানে একটা লিফট দিয়ে আমরা উঠে আসলাম, ভাবলাম আমরা উপরে পৌঁছে গেছি, এখানে এসে দেখছি আরেকটা লিফট রয়েছে, যার জন্য এই লাইনটা দেওয়া হয়েছে। এখানে আসার জন্য আমরা লিফটের সাহারা নিয়েছিলাম। এখানে বিক্রি হচ্ছে নারিকেল, এখানে কত খাবার দাবার বিক্রি হচ্ছে দেখুন। আর এইদিকে যে রোডটা আছে, এই রোডটা একদম সোজা চলে যাচ্ছে একদম মল রোড হয়ে, একদম যে কালীবাড়ি যে মন্দির আছে চার্চ, সেই দিকে। এই দিক ধরে এখন আমরা চলে যাচ্ছি জাকু টেম্পলের দিকে। আর জাকু টেম্পলে যাওয়ার জন্য ওখানে যে একটা রোপওয়ে ব্যবস্থা আছে না, তার জন্য একটা টাইমিং রয়েছে। 5টার পর নাকি বলছে বন্ধ হয়ে যায়, 5টা সাড়ে 5টার পর থেকে। আর এখন ঘড়ি কাঁটা বেজে গেছে প্রায় 5টা। এই যে নিচের যে রোডটা দেখছেন, এটাই হচ্ছে এখানের মল রোড, সোজা একদম বেরিয়ে গেছে। আমরা এখন পায়ে হেঁটে চলে আসছি এই জায়গাটাতে। এখান থেকে জাকু টেম্পল যাওয়ার জন্য রাস্তাটা এই দিক থেকে শুরু হয়ে গেছে। রোপওয়েতে করে গেলে মোটামুটি 500 টাকা করে যাওয়া আসা বলছে এক একজনের। এখন বলছে রোপওয়ে নাকি বন্ধ হয়ে গেছে, তো জানি না সেটা সত্যি কি মিথ্যে। এখান থেকে হচ্ছে গাড়ি আছে, গাড়ি বলছে 600 টাকা নিয়ে বলছিল 4 জনের, একদম নিয়ে যাবে আবার এই জায়গাতে এনে ছেড়ে দেবে। তো আমরা একটু বার্গারিং করেছি, 500 টাকায় নিয়ে যাবে বলছে এখান থেকে। এই জায়গা থেকে রোপওয়ের টিকিটের কাউন্টার মোটামুটি 2 মিনিটের মতো সময় লাগতো আর কি। यहाँ से पैदल भी जाते हैं ना ऊपर? पैदल तो सर 1-1.5 घंटा लगता है। 1.5 ঘন্টা লাগেগা? हाँ। পায়ে হেঁটে গেলে সন্ধ্যার এখন এই সময়, তাহলে সে অন্ধকার হয়ে যাবে, না রাত্রি হয়ে যাবে আমাদের নামতে নামতে। 1.5 ঘন্টা সময় লাগবে বলছে। রাস্তাটা কিন্তু খুবই একটা সুন্দর রাস্তা।
জাস্ট মানে সূর্যটা এই হচ্ছে ডুবেছে কিছুক্ষণ আগে, তারই যে একটা লাল আভা সেটা হচ্ছে রয়ে গেছে আকাশের মধ্যে। আমরা চলে আসলাম জাকু টেম্পলের ঠিক নিচের এই জায়গাটায়। এটা হচ্ছে গাড়ি পার্কিং। যারা গাড়িতে করে আসছেন তাদের সবাইকে নামতে হবে এই জায়গাতে। তারপর এখান থেকে দেখবেন ডান দিক থেকে না একটা লিফট আছে, মানে চলমান সিঁড়ি, এবং এই জায়গার একটা টিকিট মূল্য রয়েছে। 20 টাকা করে নেওয়া হয় পার পার্সন, যাওয়া এবং আসা, মানে যেতে 10 টাকা, আসতে 10 টাকা। টিকিটের কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। এখান দিয়ে আমাদের যেতে হবে ওপরে। আরেকটা জিনিস আপনাদেরকে ইনফরমেশন দেওয়া অবশ্যই দরকার। এই যে টিকিটটা আছে না, এই টিকিটটা কিন্তু অবশ্যই নিজের কাছে সংগ্রহ করে রাখতে হবে, কারণ যখন আমরা ফিরে আসবো এই জায়গা দিয়ে এই টিকিটটা কিন্তু আবার একবার দেখাতে হবে। তাছাড়া নিচে নামতে পারবো না, আমাদেরকে পায়ে হেঁটে আসতে হবে। এই জায়গা দিয়ে চলে আসার পরে এখানে রয়েছে আরও একটা এসকেলেটর, যেখান দিয়ে আমাদেরকে আবার একবার যেতে হবে ওপরে। লিফট দিয়ে আমরা উঠে চলে আসলাম জাকু টেম্পলের সামনে। আর এখানে দেখুন, যারা পায়ে হেঁটে যারা আসছে না, চাইলে তারা নিচে যাওয়ার সময় এখান থেকে টিকিট কেটে কিন্তু যেতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে এই জায়গা থেকে। আর পাশে দেখতে পাচ্ছেন এই যে হনুমানজির একটা মূর্তি, দারুণ পপুলার একটা জায়গা, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। সন্ধ্যের সময়ও দেখছেন তো কত মানুষ এখানে আসছে। এই মূর্তিটা এতটাই লম্বা, নিচে থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, মানে জাস্ট আমি এইভাবে যদি মুখ করে যদি দেখি না তাহলে দেখতে পাচ্ছি, কিন্তু সেইভাবে মুখটা মানে ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে না। চলুন কোন জায়গা থেকে ভিউটা ভালো আসে সেটা একটু দেখা যাক। এতটা দূরত্বে আসার পর এই জায়গা থেকে আমার ক্যামেরার আলট্রা ওয়াইড ক্যামেরাতে নিতে পারছি মূর্তিটাকে। এটাই যদি মোবাইল ক্যামেরা থেকে তোলা হয় তাহলে হারগিস আসবে না। এখানে দেখুন কিছু ফরেস্ট আছে, এগুলো সব হচ্ছে খুব সম্ভব পাইনের ফরেস্ট, খুব সুন্দর লাগছে। আর তার সাথে একটা সুন্দর বাতাস বইছে এখানে, হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। গ্লাভসটা নিয়ে আসতে ভুলে গেছি, ওটা রেখে চলে আসছি রুমের মধ্যে। এখন ভাবছি নিয়ে আসলে ভালো হতো। এখানে সামনে যে জায়গাতে বজরং বলি বড় মূর্তিটা আছে দেখতে পাচ্ছেন, ঠিক তারই ডান দিকে এই জায়গাতে রয়েছে জাকু টেম্পল। এটাই হচ্ছে আসল মন্দির। এই মন্দিরটা দর্শন না করলে জানবেন এই দর্শন হচ্ছে অধুরা। জাকু মন্দির মে আপকা হার্দিক স্বাগত है। ভেতরে খুব সম্ভব আরতি হচ্ছে। চলুন ভেতরে যাওয়া যাক। এতদিন এত জায়গাতে ঘুরতে গেছি, কিন্তু কোনোদিনও কোনো ঠাকুরের মন্দির কোনো কিছু দর্শন করা হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে হনুমানজির দর্শনটা করে নিই। আর সত্যি কথা বলতে না, আজকে এই দর্শনটা যদি না করতাম না, তাহলে আজকে এই জার্নিটা কোথাও না কোথাও অধুরা থেকে যেত। আমরা যে গাড়িতে করে আসছিলাম সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে এখানে। বারবার ফোন করছি আমার। এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। এই দিকটাতে হচ্ছে চার্চ, একদম সোজা রাস্তা, এইদিকে চার্চ, এইদিকে হচ্ছে কালীবাড়ি। দিনের বেলাতে বোঝাই যায় না যে পাহাড়ে এত বাড়িঘর থাকতে পারে। উফ, জায়গাটা জাস্ট পুরো অসাধারণ অসাধারণ। আমরা প্রায় 7-8 মিনিটের মতো হেঁটে আসছি। এই চার্চটাই আজকে আমরা আমাদের হোটেল থেকে দেখতে পাচ্ছিলাম। আর এটা হলো চার্চের ফ্রন্ট সাইডটা, বেশ একটা মানে ভিড়ভাড় জায়গা। ভেতরে এখানে এন্ট্রি করাও যায় দেখছি। আমি এই চার্চের ভেতরে গিয়েছিলাম। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, চার্চের ভেতরে ছবি হোক কিংবা ভিডিওগ্রাফি হোক সেগুলো কিন্তু তোলা নিষেধ। তো আমি একটা ছবি নিয়েছি, পারমিশন নিয়েছিলাম যে একটা ছবি নেবো, খালি নিজের ছবি নেবো একটা, সেই জন্য নিতে পেরেছি। বাদবাকি এখানে যত মানুষ সব যাচ্ছে সবাইকে কিন্তু বারণ করে দেওয়া হচ্ছে। তো সেই কারণে ভেতরটা কিন্তু আর দেখালাম না। তাহলে চলুন এবার এখান থেকে আমরা চলে যাই কালীবাড়ি মন্দিরের দিকে, যে রাস্তা একদম সোজা বেরিয়ে যাচ্ছে। এই জায়গাতে এই গ্রাউন্ডের মধ্যে দেখুন কত ভিড়। আর এই জায়গাতে কিন্তু ঘোড়ার রাইডে হয়, লাইন ধরে দেখেছেন তো কত ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এখানে। ম্যালের পাশে এই জায়গাতে রয়েছে একটা আইসক্রিমের দোকান, মানে ঠান্ডা হোক গরম হোক সারা বছর যখন আসবেন তখনই এরকম ভিড় দেখতে পাবেন। আর এখানে কিছু মানে বাচ্চাদের মন কাড়ার মতো জিনিস রয়েছে এখানে, বড় বড় বাবলস। ডান দিকে নিচের এই রোডটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এখানে ম্যাল রোড। এখানে কত বাঁদর বসে আছে, হাই ছোট্ট ছোট্ট সব বাঁদর, কামড়াবে বলছে, ভয় দেখাচ্ছে। এখানে রয়েছে একটা গোল চক্কর, এখান থেকে চলে গেলে সোজা এদিকে রয়েছে কালীবাড়ি মন্দির। মন্দিরের সামনে দেখুন অনেক কিছু জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এগুলো সব হচ্ছে পুজো দেওয়ার সব জিনিস। এটা কালী মন্দিরের ভেতরে যাওয়ার গেট। এই কালীবাড়ির একটা নাম রয়েছে সিমলা কালীবাড়ি, স্থাপিত হয়েছিল 1823 সালে। খুবই সুন্দর একটা জায়গা। ডান দিকে এখানে রয়েছে জুতো জমা দেওয়ার কাউন্টার, সামনে একটা রয়েছে এখানে শিব মন্দির, আর বাম দিকে এটা হচ্ছে কালী মন্দির খুব সম্ভব। তো দিনের বেলাতে আসলে এই জায়গা থেকে আশেপাশের যে ভিউগুলো কেমন দেখাতাম। আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম ওই জায়গাটাতে, ওইটা হচ্ছে সেই হনুমানজির মন্দির যেখানে আমরা ছিলাম। আর এখানে হচ্ছে ম্যাল রোড, আমরা জাস্ট পায়ে হেঁটে আসলাম এই জায়গাতে। এখন এই জায়গার টেম্পারেচার কম করে 6 ডিগ্রি থেকে 5 ডিগ্রি আশপাশ চলছে এখন। গ্লাভস ছাড়া রাতের সময়
সিমলা বলুন, মানালি বলুন, ঘোরা একদম অসম্ভব। চেষ্টা করবেন যে একটু সন্ধ্যের সময়ের দিকে আসতে, যেহেতু এখন রাতের সময় রাস্তাতে একটু মানুষজনের সংখ্যা একটু কমে যায় আর কি। কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর, একটা আলাদা রকম একটা শান্তি আছে এখানে। তার সাথে এই জায়গায় প্রচুর মায়ের ভক্তরা ঘোরাঘুরি করছে, বাঁদরদের কথা বলছি, এদের থেকে একটু সাবধানে থাকবেন। আর এই যে মন্দির আছে, মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে, কিন্তু ভেতরে কোনো রকম ছবি কিংবা ভিডিওগ্রাফি করা যাবে না। এখন আমি চলে আসলাম ম্যাল রোডে। এখানে দেখতে পাচ্ছেন সেই একটা পুরোনো দিনের ক্যাফে রয়েছে এখানে, সিমলা হাই এন্ড ক্যাফে। এটা খুবই কস্টলি। আর এই ম্যাল রোডেই এখানে প্রচুর দোকানপাট আপনারা দেখতে পাবেন। এই যে দেখছেন লাইন ধরে সব দোকান, এই রাস্তা বরাবর যত দূর চলে যাবেন প্রচুর দোকান রয়েছে এইদিকে। এখানে রয়েছে একটা অ্যান্টিকের দোকান, কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে, অ্যান্টিক জিনিস দেখুন, বিভিন্ন রকম সব ঠাকুরের দেবদেবীর মূর্তি, হরিণ, এরকম লাফিং বুদ্ধা আছে, এখানে গণেশজির মূর্তি আছে। এখানে কিছু তিব্বেতিয়ান এরকম ফ্ল্যাগ পাওয়া যাচ্ছে, যেগুলো বাইক টাইকে সব লাগায় দেখি এখনের দিনে। এই জায়গাটা দেখুন কতটা জমজমাট। আর এখান থেকে নিচে নামার রাস্তা ঠিক ডান দিক থেকে, বাম দিক থেকে যদি যাওয়া হয় সেই যে লিফটে করে উঠেছিলাম, এইদিকে হচ্ছে সেই রাস্তা, আর ডান দিকের এই রাস্তা একদম পায়ে হাঁটা রাস্তা একদম চলে যাচ্ছে নিচের দিকে। আর এখানে কিছু স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে, যদিও স্ট্রিট ফুড ব্যান্ড রয়েছে বেশিরভাগ জায়গাতে। এখানে কিছু দেখুন ঠান্ডার হাত মোজা, সানগ্লাস, কত রকম কানের দুল হয় সেটা এখানে এসে দেখতে হবে। তাছাড়া এটা হচ্ছে একটা লোকাল মার্কেট, যেখানে সব লোকাল জিনিস পাওয়া যায়। আর এই মার্কেটের দাম ওই যে ওপরের যে মার্কেট আছে, মল রোডের যে মার্কেট, সেই মার্কেটের তুলনায় অনেকটাই কিন্তু কম। আর এটা খুবই একটা জমজমাট মার্কেট দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষের ভিড় এখানে, যেমন দোকান তেমন মানুষের ভিড়। কত রকমের জুতো পাওয়া যাচ্ছে, এইদিকে সব শীতের জ্যাকেট, মাথার টুপি, তার সাথে বেশ কিছু ইউনিক জিনিস দেখছি শীতের জিনিস, যেগুলো বাম দিকে ডান দিকে যেদিকেই তাকাবেন এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে কেনাকাটার জন্য। এখন চলে আসলাম বাস স্ট্যান্ডের সামনে, রাত্রি 9:05, মাত্র 8 ডিগ্রি। তাহলে রাত্রে ভাবুন আরও কত টেম্পারেচার নিচে নামবে, নাক কান সব ব্যথা করতে শুরু করেছে। রাতের সময় হোটেলটা দেখুন কত সুন্দর লাগছে, ওয়াও। নিচে এখানে অনেকগুলো বসার জায়গা রয়েছে ডাইনিংয়ের মতো, যে জিনিসটা দিনের বেলায় খুব সম্ভব খেয়াল করিনি। রাতের খাবারটা যেটা আছে না, এটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে, ওই যে দুপুরে বলেছিলাম প্যাকেজের মধ্যে ভাত অপশান থাকে এবং রুটি অপশান থাকে। তাছাড়া একটা মিক্স ভেজ সবজি থাকে, তার সাথে থাকে চিকেন কষা, এখানে রয়েছে স্যালাড, আর আরেকটা জিনিস থাকে, কিন্তু আমরা বললাম যে ওটা দেওয়ার দরকার নেই, মোটামুটি এই চিকেনের ঝোল রুটি দিয়ে আমাদের হয়ে যাবে। সেটা হচ্ছে ভেজ ডাল। এখানে রুটি কিন্তু আনলিমিটেড দেওয়া হয়। কালকে খুব সকালে আমাদের ঘুম থেকে উঠতে হবে, তারপর এখান থেকে সকালের ব্রেকফাস্ট করে আমাদেরকে 9টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে কুর্ফি হয়ে একদম কাশলের উদ্দেশ্যে। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। রাতের ঘুমটা বেশ দিব্যি হয়েছে। ঘুমটা ভেঙেছিল মোবাইলের অ্যালার্ম বাজার সাথে। ব্যাগপত্র ঘুমাবার আগেই গুছিয়ে রেখেছিলাম, তাই ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে পৌঁছালাম হোটেলের রেস্টুরেন্টে। সকালের প্যাকেজে ব্রেকফাস্টে হাজির গরম গরম চা এবং ব্রেড বাটার। এখানে খাওয়ার অপশন রয়েছে, ব্রেড বাটারের পরিবর্তে চাইলে লুচি, পরোটা কিংবা স্যান্ডউইচও নিতে পারবেন। এরপরে গাড়ির ড্রাইভার পবনদার কল আসে, আমাদের বলল 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা যেন হাজির হয়ে যাই একদম রোডের পাশে। কাজেই শুভ কাজে দেরি না করে একদম ব্যাগপত্র নিয়ে চেক আউট করে রওনা দিলাম গাড়ির উদ্দেশ্যে। এখন ঘড়ি কাটায় সকাল 9:45। আজকে এখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা একদম কুফরি হয়ে আরও একটা জায়গা আছে গ্রিন ভ্যালি, ওই জায়গায় একদম সোজা চলে যাবো আজকে কাশলের উদ্দেশ্যে। ওখানেই হবে আজকে নাইট স্টে। আজকে টোটাল যে দিনটা আছে না, আমরা সাইট সিন করতে করতে গিয়ে পৌঁছবো একদম কাশলে সন্ধ্যের পর। এখন যে আমরা যাচ্ছি এটা হচ্ছে সিমলা সাইট সিনের মধ্যেই পড়ছে, এই যে কুফরি, গ্রিন ভ্যালি। যারা 2 দিন স্টে করছেন এই সিমলাতে এসে, তো দ্বিতীয় দিনে এই জিনিসটা কিন্তু আপনারা ঘুরে নিতে পারবেন। তার সাথে যে জিনিসটা কালকে আমরা ঘুরেছি বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত, সেই জিনিসটাও ঘুরতে পারবেন। তো আমাদের হাতে সময় কম থাকায় কালকে তো আমরা কিছুটা করে নিয়েছি, মোটামুটি ভালোই হয়েছে আমাদের। আর আমাদের হোটেল থেকে কুফরির ডিস্টেন্স 17 কিলোমিটারের আশেপাশে। এখন এই যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে লাক্কাড় বাজার বাস স্ট্যান্ড। আমরা সিমলা বর্ডার পার করে এখন চলে যাচ্ছি কুফরির পথে। এই রাস্তায় যাওয়াকালীন যে দৃশ্যগুলো পড়বে না, ভীষণ মনোমুগ্ধকর। চারিদিকে রয়েছে দেবদারু গাছের ফরেস্ট। এখানে আমি কাল থেকে যে আসছি না, আমি কিন্তু এখানে পাইন ফরেস্ট আমি দেখিনি, ঠিক আছে, যদিও থাকে সেটা খুবই কম। পাইন গাছ এখানে নায়ের বরাবর দেখতে পাওয়া যায়। এখানে দেবদারু গাছের চারদিকে ভ্যারাইটিস দেখতে পাবেন, খুব সুন্দর লাগে আর কি। দূর থেকে দেখলে কিছুটা পাইন ফরেস্টের মতোই লাগে, কিন্তু সামনে থেকে যখন দেখবেন ওগুলো হচ্ছে পাইন না, ওগুলো সব হচ্ছে দেবদারু ফরেস্ট। আর সকালের যে সময়টা না, এই সময় প্রচুর ট্যুরিস্টের গাড়িগুলো যারা সিমলা ট্যুর করে, যাদের ট্যুর প্ল্যানে প্রথম দিনে এই জিনিসগুলো থাকে, তো তাদেরকে এই জায়গাতে ঘুরতে নিয়ে আসা হয়। যার জন্য এই রাস্তাটা একমাত্র শনিবার রবিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিনগুলো প্রচুর পরিমাণে জ্যাম লেগে যায়। পৌঁছতে যেখানে হয়তো 1 ঘন্টা সময় লাগে, সেখানে সময় লেগে যেতে পারে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করে। এই পাহাড়ের ডোগায় জমে রয়েছে সব সাদা সাদা বরফের চাদর, একদম এই দিক থেকে একদম এই দিক পর্যন্ত।
এখান থেকে দেখতে পাওয়া যায় ক্যালং, রেকম্পিও, তার সাথে রোথাং পাস, এইসব জায়গাগুলো দূর থেকে দেখা গেলেও না ওই জায়গায় পৌঁছতে কিন্তু অনেক সময় লাগে, আর বেশ অনেকটাই হচ্ছে দূর। আর এই যে কুফরি জায়গাটা আছে না, সিমলার সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। যখন বরফ পড়া শুরু হয় না সিমলাতে, তখন সবার আগে বলছে এই কুফরিতে হচ্ছে বরফ পড়া শুরু হয়, তারপরে নিচের যে বাকি যে জায়গাগুলো আছে সেসব জায়গাতে পড়তে শুরু করে। बारिश होएगा तब पड़ जाएगी। सर्दियों की पहली बरसात बारिश हुई नहीं। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে পার্কিং লট। এই জায়গা থেকে শুরু হয় এখানের যে সাইট সিনগুলো আছে না তার প্যাকেজ। চলুন কত করে নিচ্ছে, কোন প্যাকেজে, সব কিছু দেখাই আপনাদের। आने जाने का ऑप्शन आपका हॉर्स राइडिंग है। अगर हॉर्स वगैरह नहीं जमता है तो फिर 4x4 जिप्सी से जाएंगे। এখানে রোড সাইডে দেখতে পাবেন এরকম অনেক হচ্ছে গাইড থাকে এখানে, যারা হচ্ছে এখানে গাইড করে এখানে কোথায় কোথায় ঘুরলে কত করে হচ্ছে প্রাইস নেওয়া হয়, এখানে ঘোড়ায় করে ঘুরতে গেলে কত করে নেওয়া হচ্ছে, গাড়িতে করে ঘুরতে গেলে কত করে নেওয়া হচ্ছে। যেখানে এরকম সিঙ্গেল জিপ লাইন আছে, বার্মা ব্রিজ আছে, ভ্যালি ক্রসিং, মানে এরকম জিপ লাইনে করে ঝুলে ঝুলে যেতে হয়। তার সাথে এখানে একটা হচ্ছে জাম্পিং হচ্ছে একটা অ্যাক্টিভিটিস আছে। তো এইগুলো যদি আপনারা করেন, এই 4টে অ্যাক্টিভিটিস, এর জন্য কিন্তু 500 টাকা চার্জ লাগে। আর বাকি যে জিনিসগুলো দেখছেন এগুলো সব হচ্ছে সাইট সিনের মধ্যে পড়ে। তো এখানে আপনারা যদি শুধু সাইট সিন করতে চান, প্রথমে আপনাদেরকে ঘোড়ায় বলি, আপনারা যদি ঘোড়াতে করে ঘুরতে যান তাহলে 1000 টাকা পড়বে। 1000 টাকায় মানে ঘোড়াতে যাওয়া এবং এই জায়গাতে পর্যন্ত আবার ফিরে আসা, মানে যাওয়া আসা। তার সাথে এই যে সাইট সিনগুলো আছে না, এই সাইট সিনগুলো নিয়ে 1000 করে পড়ে। আর যদি এর মধ্যে আপনারা এই 4টে অ্যাক্টিভিটিস যদি অ্যাড করেন, তার জন্য 1000 টাকা ঘোড়া আর এবং 500 টাকা হচ্ছে আলাদা করে, মানে টোটাল 1500 টাকা চার্জ লাগে। আর যদি আপনারা গাড়িতে করে যেতে চান তাহলে গাড়ির খরচ হচ্ছে 1500 টাকা, 2000 টাকা, বিভিন্ন প্যাকেজ হিসাবে আর কি। আর এখানে এই যে খরচগুলো আপনাদের বলছি না, এটা কিন্তু পার পার্সন, পুরো গাড়ি কিংবা পুরো ঘোড়া কিন্তু নয়, মাত্র একজনের প্রাইস এটা। আর এখান থেকে আপনারা ঘোড়া পেয়ে যাবেন, সামনে এখানে দেখতে পাবেন। এইদিকে অল্প একটু এগিয়ে গেলে এখান থেকে হচ্ছে ঘোড়ার ব্যবস্থা আছে। তার সাথে এখানে সব যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে না, এখানে লোকাল গাড়ি, এইসব গাড়িগুলোই নিয়ে যাবে একদম ওপর পর্যন্ত। বরফ যখন পড়ে তো সেই সময় কুফরিতে ঘুরতে আসলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ঘোড়ার যে রাইডটা না, সেটা সব থেকে আমার মনে হয় ভালো একটা অপশন আর কি। এখানে চার্জেসটাও খুবই হচ্ছে কম, কিন্তু সময়টা একটু বেশি লাগে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আবার এখানে এসে অনেকের কাছেই শুনলাম এই রাস্তায় ঘোড়াতে যাওয়া মানে জেনে শুনে পড়ে গিয়ে হাতে পায়ে চোট খাওয়া। তবে এখান থেকে চাইলে পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, এটাও মাথাতে রাখতে হবে। যেহেতু এই সমস্ত অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার ইচ্ছে মোটেও ছিল না, এবং সিমলাতে প্রথম বৃষ্টির অভাবে এই কুফরিতে আজকের ডেটে স্নোফলও দেখতে পাবো না, তাই ঠিক করলাম এই জায়গাটা স্কিপ করে পরের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া সব থেকে শ্রেয়। তাতে খরচটাও বাঁচবে, তার সাথে টাইমটাও সেভ হবে। তবে আপনারা যদি এই 5 রাত্রি 6 দিনের প্যাকেজের অনুযায়ী সিমলাতে 2 দিন স্টে করেন, তাহলে এই জায়গাগুলো পায়ে হেঁটে কিংবা এখান থেকে প্যাকেজ নিয়ে ঘুরেও আসতে পারেন, এবং এর সাথে যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোও ট্রাই করতে পারেন। এখন আমরা এসে নেমে পড়লাম গ্রিন ভ্যালির সামনে। এই জায়গাটার নেচার খুবই সুন্দর। এখানে চারিদিকে রয়েছে সারি সারি এখানে সবুজ সব দেবদারু গাছ। নিচের দিকের ভিউটা দেখুন, শুধু পাহাড়ের ঢালাই রয়েছে, পুরো সবুজ ভ্যালি। এখান থেকে দূরের পাহাড়ের যে ভ্যালিগুলো না পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দূরে দূরে কিন্তু অনেক জিনিসই আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তো তার জন্য এই বাইনোকুলারের ব্যবস্থা করা হয়েছে এখানে, যার মধ্যে হচ্ছে কালী টেম্পল রয়েছে, আরও হচ্ছে 2-3টে জায়গা আছে বলছে, যেগুলো এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। তো এখানে আসলে এই 100 টাকা দিয়ে এই বাইনোকুলারের ফ্যাসিলিটি আপনারা নিতে পারেন। এরপর বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো বেশ কিছুক্ষণ ধরে ফটোরূপে ক্যামেরাবন্দি করলাম। তারপরে রওনা হয়ে গেলাম একদম লং ট্রিপ কাশলের উদ্দেশ্যে। সিমলা থেকে যে রাস্তা ধরে কুফরিতে গিয়েছিলাম সেই রাস্তা ধরেই 1 ঘন্টার মাথায় আবার এসে পৌঁছালাম ফের সে সিমলা শহরের সেন্টারে। তারপর হিমাচলের রাজধানী এবং পাহাড়ের রানী সিমলা শহরের বর্ডার ছেড়ে যখন বেরোলাম, তখন আরও 1 ঘন্টা সময় কোন জায়গা দিয়ে কেটে গিয়েছে বুঝতে পারিনি। এখন যে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিমলার একদম হচ্ছে শেষ গেট, মানে সিমলার বর্ডার। আপনারা যখন সিমলা থেকে যখন কাশলের উদ্দেশ্যে যখন রওনা হবেন না, তখন এই গেটটা কিন্তু পার হতে হবে। সিমলার গেট যখন পার করবেন না, এই যে শেষের যে গ্রামটা রয়েছে, এই গ্রামের নাম হচ্ছে বালিগঞ্জ, যেটা হচ্ছে সিমলার শেষ গ্রাম, মানে কাশলের দিকে বলছি আর কি। আর এখন এই যে রোডটা দেখতে পাচ্ছেন, যে রোডে আমরা এখন যাচ্ছি, এই রোডটা হচ্ছে NH 205। এরপরে আমরা চণ্ডীগড় থেকে মানালি যে হাইওয়েতে উঠবো না, তো সেই হাইওয়ের নাম্বার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে আবার। আর এই রাস্তাটা কিন্তু খুবই একটা সুন্দর রাস্তা, তার সাথে একটা নতুন একটা অভিজ্ঞতা আর কি। আশেপাশের এখানে পাহাড়গুলো খুব সুন্দর, তার সাথে এখানে বাড়িঘর, এখানে যে ছোট্ট ছোট্ট মার্কেট, প্রত্যেকটা টার্নিং মানে একদম অন্যরকম। প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল আমরা জার্নি করে এই জায়গায় এসে দাঁড়ালাম। এত পরিমাণে ঘুম লাগছে না কি বলবো। আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে একটা ধাবা দেখে ভালো দেখে দাঁড় করাও, একটু আমরা চাটা খাই, তারপর এখান থেকে আবার সামনে গন্তব্যের দিকে রওনা হবো। NH 205, তারই পাশে একটা ছোট্ট একটা ধাবা, এইরকম গ্লাসে এখানে চা দিচ্ছে একদম দেশি স্টাইলে।
চাটা খুব সুন্দর বানিয়েছে না? একটু আদা দিয়েছে না? আদা দিয়েছে। ভালো লাগছে। গা মাথায় এত গোলা ছিল, মানে পাহাড়ের টার্নিং, মানে মারাত্মক টার্নিং। আর আস্তে আস্তে যেসব ভিউগুলো দেখছিলাম না রাস্তাতে, মারাত্মক ভিউ, দারুণ দারুণ। এত পরিমাণে ঘুম পাচ্ছে, সমস্ত জায়গায় মানে চোখ খুলে তাকাতে পারছি না, চোখ বড় বড় করে তাকাতে হচ্ছে। এখানে একটা বিস্কিট পাওয়া যাচ্ছে, একদম হচ্ছে নতুন বিস্কিট, দারুণ খেতে। কোন সা বিস্কিট হ্যাঁ? करेला बिस्किट, করেলা। यहाँ करेला बिस्किट बोलते हैं। করলা তো ভীষণ তেতো, কিন্তু এটা খেতে কিন্তু দারুণ। चले जाओ आप। আমরা এখন প্রায় চলে আসছি চণ্ডীগড় থেকে মানালি হাইওয়ের সামনাসামনি। এখান থেকে বাম দিকে চলে গেছে চণ্ডীগড় 125 কিলোমিটার, আর ডান দিকে চলে গেছে মান্ডি। এই জায়গার নাম আলসু। এটাই হলো চণ্ডীগড় থেকে মানালির ন্যাশনাল হাইওয়ে 21। এই হাইওয়ের রোড কন্ডিশন এবং আশেপাশের পাহাড়ের ভিউ খুবই সুন্দর। মনে হবে এই রাস্তা একদম গিয়ে প্রবেশ করেছে পাহাড়ের ভেতরে। আর সত্যিই কিন্তু তাই, এই রাস্তা একদম চলে গেছে মানালির ওপর দিয়ে অটল টানেল পার করে। যাওয়াকালীন রয়েছে পাহাড়ের ভেতর দিয়ে প্রচুর লম্বা লম্বা একাধিক টানেল, যেগুলোর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অপর প্রান্ত দিয়ে বের হলে মনে হবে এক জগৎ ছেড়ে আরেক জগতের মধ্যে নিমেষেই প্রবেশ করছি। এবং এর সাথে ওয়েদার চেঞ্জও খুব তাড়াতাড়ি অনুভব করতে পারা যায়। প্রায় আরও 1 ঘন্টা জার্নি করে আমরা এসে দাঁড়িয়েছি এইরকম একটা জায়গাতে। এখানে পাশে রয়েছে হোটেল রাজা, মানে আমরা যেখানে ছিলাম হোটেলে সেটা হচ্ছে রাজদূত, আর এখানে যে রেস্টুরেন্ট সেটা হচ্ছে হোটেল রাজা। এখানে দুপুরে লাঞ্চ হবে আমাদের। রোডের নাম হচ্ছে চণ্ডীগড় মানালি হাইওয়ে, যেটা ন্যাশনাল হাইওয়ে 21 নামে সবাই জানেন। পাশের ভিউটা দেখুন। আমি এখানে হোটেলের পেছনটাতে আসছি, মানে এখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা, প্লাস হচ্ছে এখানে টয়লেটগুলো আছে। তো এখান থেকে পাশে দেখছি একটা পাহাড়ি নদী, আর তার সাথে দেখুন একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে। এখানে পেছনের দিকে রয়েছে এরকম সারি সারি পাহাড়, আর এই দিক থেকে সূর্যের কিরণটা চোখে মারছে। এই হিমাচলে ঘুরতে আসলে একটা জিনিস কিন্তু আমি নোটিস করছি, এখানে বাঙালি খাবার দাবার সেরকমভাবে কিন্তু পাওয়া যায় না। মানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে যে এখানে যে নন বেঙ্গলি আছে, তারপর যারা পাঞ্জাবি আছে, তো তাদের জন্য। আমরা যেহেতু বাঙালি, আমরা সমস্ত জায়গায় ঘুরতে গেলে না সবাই কী খুঁজি, চিকেন, মাছ, এইসব। তো এখানে থালি সিস্টেম পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটা জিনিসের প্রাইস আলাদা আলাদা। শেষমেশ কোনো অপশন না পেয়ে চিকেন চাউমিন এলাম, হিমাচলের চিকেন চাউমিন। আর এইরকম জায়গা করে সার্ভ করেছে, বেশ অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে। 350 টাকা নিয়েছে এক প্লেট মানে দুজনের হয়ে যাবে আরামে। এইরকম জায়গা যেমনটা আশা করেছিলাম তেমনটা কিন্তু না, কিন্তু খারাপ না, ভালো। চিকেনের পিসগুলো কিন্তু অনেক দিয়েছে। খাওয়া দাওয়া ভালোই হলো, সব কিছুই ভালো হলো, কিন্তু খাবারের মধ্যে একটা যেটা আমার সমস্যা লাগলো সেটা হচ্ছে ওতে যে চিকেনটা দেওয়া আছে না, সেটা হচ্ছে বয়েলড চিকেন, কোনোভাবেই ফ্রাই নয়। আর যেটা আমরা বাঙালিরা খেয়ে অভ্যস্ত নয়। চলুন গাড়িতে উঠে পড়া যাক। সামনে আসতে চলেছে সুন্দরনগর লেক, যেটা হচ্ছে এটা আজকে সাইট সিনের মধ্যেই পড়ছে। এই যে সামনে দেখুন আসতে চলেছে। আর তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আজকে আমরা যে জায়গায় যেতে চলেছি কাশোলের টেম্পারেচার দেখুন -1 ডিগ্রি। ভাবতে পারছেন, কালকে ছিলাম 7-8 ডিগ্রি টেম্পারেচারে সিমলাতে, আর আজকে যে জায়গাতে যাচ্ছি সেখানে -1 ডিগ্রি। এখন থেকে ঠান্ডাটা অনুভব করতে পারছি, পুরো একদম জাকিয়ে ঠান্ডা যাকে বলে। এটাই হচ্ছে সুন্দরনগরের ন্যাচারাল বিউটি, সুন্দরনগর লেক, যার জন্য সুন্দরনগর ফেমাস। সুন্দরনগরের দেখার মতো একটাই জিনিস রয়েছে, আবার সেটাও দারুণ লোকেশনে। চারদিকে দেখুন পাহাড় বেষ্টন করে রয়েছে, আর এখানে রয়েছে বড় সড়ো একটা লেক। এই লেকের জল কিন্তু প্রচুর গভীর। এই লেকের মধ্যে পাহাড়ে জল তো জমা হচ্ছে, কিন্তু এই জল কোন জায়গাতে যাচ্ছে সেটা কিন্তু কেউ জানে না। জায়গাটা এতটাই সুন্দর, দেখলে মনে হয় কাশ্মীরের ছোট্টখাট্ট একটা ডাল লেক। চণ্ডীগড় থেকে মানালি হাইওয়ে, একদম হাইওয়ের পাশেই পড়ছে এই সুন্দরনগর লেক। এরপর বিকেলের আলো ধীরে ধীরে কমতে থাকে এবং তার সাথে পাহাড়ের মূর্তিগুলো কালচে এবং ঝাপসা হতে থাকে। এখান থেকে পাহাড়ের নিচে টানেল গোনা শুরু। একটা টানেলে প্রবেশ করেই বেরিয়ে আবার কয়েক সেকেন্ডের মধ্যে আবার একটা নতুন টানেল। এই পাহাড়, রোড, টানেলের লাইটিং, এসবের কম্বিনেশন খুবই রোমাঞ্চকর। এই টানেলগুলো এক একটা অনেক দীর্ঘ হলেও বিশ্বের সবথেকে দীর্ঘতম টানেল আমাদের ভারতবর্ষের এই মানালি শহরেই রয়েছে, যার নাম অটল টানেল। অল্প কিছু দূর এগোতেই বাম পাশে দিয়ে রোডের সাথে চলতে থাকলো ব্যাস নদী। যে নদী হিমাচলের ব্যাসকুণ্ড থেকে উৎপত্তি লাভ করে পাঞ্জাবের ওপর দিয়ে বয়ে গিয়ে শতদ্রু নদীর সাথে মিলিত হয়েছে। আর এই নদীর পথ ধরে আগামী কটা দিন মানালি পর্যন্ত যাওয়া আসা, মানে এই নদীর সঙ্গে সাক্ষাৎকার একদম শেষ হবে মানালিতে গিয়ে। এখন আমি যে জায়গায় এসে দাঁড়ালাম, এখানে পাশে রয়েছে একটা ড্যাম, যেই ড্যামের নাম প্যান্ডো ড্যাম।
এই ড্যামটা তৈরি হয়েছে বিয়াস নদীর ওপর। দিনের বেলায় এই জায়গাটার লুকটা মারাত্মক লাগে, মারাত্মক। কিন্তু রাতের এই সময় জায়গাটা না দেখতে পাচ্ছি না ঠিক করে। এখানে পাশে রয়েছে একটা মন্দির, আর তার সাথে রয়েছে এখানে রোপওয়ের লাইন। যারা এখানে ঘুরতে আসে না, এখানে রোপওয়ের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ওই মন্দির পর্যন্ত মানে ড্যামের ওপর দিয়ে কিন্তু যায়। খুব সুন্দর একটা জায়গা। তো আমরা যখন ফিরে আসবো না, ফিরে আসার সময় তখন এই ড্যামের সামনে দিয়ে কিন্তু আমরা যাব, তখন দিনের বেলায় জায়গাটা দেখাবো আপনাদের কতটা সুন্দর। এখান থেকে মানালি এখনও 86 কিলোমিটার। বেশ অনেকটাই সময় কেটে গেছে। এখন আমরা যে টানেলে প্রবেশ করছি, এই টানেল তৈরি হয়েছিল ইংরেজ আমলে। যে টানেল এখনও অক্ষত অবস্থায় টিকে রয়েছে। এই টানেল ক্রস করার কিছুক্ষণ পরেই আমরা এসে পৌঁছালাম মানালি হাইওয়ের ওপর এই চৌরাহাতে। এখান থেকে ভাগ হয়ে যায় ডান দিকে কাশল হয়ে মণিকরণের রাস্তা, আর এখানে ব্যাস নদীর সাথে এসে জুড়েছে পার্বতী রিভার। এইবারে আমরা ব্যাস নদী ছেড়ে পার্বতী রিভারের রাস্তা বরাবর একদম চলতে থাকবো আমাদের কাশলের হোটেল পর্যন্ত। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টার আশপাশ বাজে। এখন আমরা দাঁড়ালাম কাশল হাইওয়ের একটা হচ্ছে পাশে একটা ধাবা আছে, এরকম ধাবাতে। এখানে পাশে এখানে আগুন জ্বলছে, মারাত্মক লেভেলের ঠান্ডা। এখানে কিছুক্ষণ আমরা হাত পা সেঁকছিলাম। আর পাশে এখানে বয়ে চলেছে পার্বতী রিভার, যার আওয়াজ কিন্তু কানের মধ্যে আসছে। এখানে পাশে পার্বতী নদীর ধারে একটা পাহাড় রয়েছে। ওই পাহাড়ের ওপর না একটা মন্দির রয়েছে, শিবের মন্দির, যার নাম বিজলি মহাদেব। নামটা কিন্তু শুনে কিন্তু একটু আকর্ষণীয় লাগছে। তো এখানে যদি আলাদা করে যদি আসতাম না, মানে এখানে যদি থাকতাম 2 দিন কিংবা 3 দিন, তাহলে এখানে আশপাশের এলাকাগুলো ঘুরতাম। চা থেকে ধোঁয়া উঠছে দেখছেন তো, শুধু চা না, মুখ থেকেও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এখানে। $201 নম্বর রুম, হোটেলের নাম দ্য ট্রিপ্পি ট্রাইব। এই হচ্ছে রুমের ভেতরটা, পুরো একদম উডেন ফিনিশ দিয়েছে, মানে দেখলে মনে হয় কাঠের। খুবই সুন্দর, মানে এত সুন্দর রুমটা, পুরো একদম ওয়েল ডেকোরেটেড। সুন্দর একটা ব্যাগ রাখার জন্য এরকম জায়গা আছে। এই হচ্ছে এখানের একটা খুব সুন্দর একটা বেড। এখানে বালিশগুলো দেখছেন তো, একদমই ডিসেন্ট। এখানে সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে দেখুন, তার সাথে এখানে টাওয়াল দেওয়া রয়েছে, ছোট্ট একটা ড্রয়ার রয়েছে। এখানে রয়েছে একটা এইরকম স্টাইলিশ বাল্ব, দুদিকে দুটো দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটা বড় সাইজের মিরর, ওপরে ফ্যান দেওয়া রয়েছে, 2টো চেয়ার, একটা ইলেকট্রিক কেটেল, 2টো কাপ এবং মসকিউটো অয়েল। এখানে চা তৈরির সরঞ্জাম রাখা আছে, মানে এখানে চা বানিয়ে খেতে পারবো। এইদিকে রয়েছে একটা বড় সাইজের উইন্ডো। রুমের বাইরেই রয়েছে সুন্দর একখানা ব্যালকনি। অ্যাডভান্টেজ হিসাবে রয়েছে এখানে পার্বতী নদী, যেই পার্বতী নদীর নাম আমরা শুনে আসছি এতদিন ধরে। দারুণ পরিবেশ, দারুণ একটা রোমাঞ্চকর মহল। হোটেলের নিচে রয়েছে সুন্দর একখানা খাওয়ার ব্যবস্থা, যেখানে বসে খাওয়া দাওয়া করা যায়। পাশেই রয়েছে পার্বতী নদী, মানে নদীর ধারে একদম খাওয়া দাওয়া, তার সাথে এরকম সুন্দর একখানা হোটেল। এখনের সময় কাশলের টেম্পারেচার -4 ডিগ্রি, আর রাতের দিকে এটাই একদম কমে গিয়ে -7 পর্যন্ত নেমে যাবে। আমাদের মতো এরকম ট্রিপ প্ল্যান করার জন্য অবশ্যই ডেসক্রিপশন কিন্তু চেক করতে ভুলবেন না। ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, তার সাথে দেখুন ডিসপ্লেতে নাম্বার এখন শো করছে। পরের পর্বে থাকছে কাশলের অল সাইট সিন, তার সাথে মানালি ট্রিপ, তার সাথে আরও অনেক কিছু। তাহলে ভিডিও কিন্তু আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ভিডিও অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাইকে টাটা, বাই বাই।